3 জেনারেশন আমাদের পার হয়ে গেছে। আজকে যারা প্রথম জেনারেশন অর্থাৎ আমার ঠাকুরদাদার যারা জেনারেশন ভারতে এসেছিলেন তারা কিন্তু উদ্বাস্তু হিসেবে ভারতে এসেছিলেন। তার পরের জেনারেশনও উদ্বাস্তুর তকমা নিয়েই তাদের বাঁচতে হয়েছে। তারা আজকে নিজেদের সংগ্রাম ছিল, তাদের যে ভারতবর্ষের সিটিজেনশিপ পাওয়ার যে প্রচেষ্টা ছিল আজকে সেটা সফল হয়েছে। বড় মা বীণাপাণি দেবী, পিয়ার ঠাকুর মশাই যেখানেই থাকুক আজকে তারা শান্তি পাচ্ছেন সেই লোকে বসে, কেননা আজকে তাদের সেই সংগ্রামের সফলতা এসছে। এবং আমরা আজকে 3rd জেনারেশন যারা ভারতবর্ষে আছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তাদের সেই সংগ্রামের প্রচেষ্টার ফল আজকে সফল হয়েছে। গতকাল একটা এমন দিন যে দিনটাতে সফল হয়েছে। আমি চিরকৃতজ্ঞ থাকব বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে, আমি চিরকৃতজ্ঞ থাকব মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে, আমরা চিরকৃতজ্ঞ থাকব মাননীয় গৃহমন্ত্রীজির কাছে। আজকে এত বড় দুর্বিষহ অবস্থানকে একটা সলিড সমাধানের জায়গায় নিয়ে এসে ভারতবর্ষে আমাদেরকে মানে সমতা যাকে বলে বৈষম্য দূর করে আমাদেরকে ভারতবর্ষে একটা ক্যাটাগরির সিটিজেন হিসেবে আমাদেরকে চিহ্নিত করার জন্য আর সেই লক্ষ্যে আমাদের মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাবড়ার সভা থেকে সিএ নিয়ে কি হবে, তাদের কি কার্যক্রম হবে সেটা জানাবেন হাবড়ার সভা থেকে, তেমন দাবি করেছেন। দেখুন, যারা পলিটিক্যালি এই বিষয়টাকে হ্যান্ডেল করতে চায় তারা পলিটিক্যালি হ্যান্ডেল করবে, কিন্তু ভারত সরকার এই পলিটিক্যালি গ্রাউন্ডে না গিয়ে যারা দীর্ঘ সময় ধরে আজকে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশে নিজের সম্পত্তির উপরেও তাদের মনে হচ্ছে আমরা একটা জেলখানাতে আছি, তারা সেখানে ধর্মীয় কারণে অত্যাচারিত, তারা নিপীড়িত। আমরা দেখেছি, বারবার আমরা দেখেছি সেই পরিস্থিতি বাংলাদেশে ঘটেছে, সেই পরিস্থিতি পাকিস্তানে ঘটছে। তাদেরকে যদি সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ভারত সরকার থাকতে দেয় তাহলে ভারত সরকার কোনো অন্যায় করেনি, কোনো পলিটিক্স করেনি। কেননা একদা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে, ধর্মীয় কারণে রেজুলেশন অনুসারে ভারতবর্ষ ভাগ হয়েছিল এবং সেই ভারতবর্ষ ভাগের ফলে তারা সময় পায়নি ভারতের আঙিনায় থাকবার জন্য। তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তাদের ইচ্ছা ব্যর্থ হয়েছে, তাদের আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে, কেননা তারা আসতেই পারেনি, কারণ ডিপ্লোমেসি এমন জায়গাতে পৌঁছেছিল তাদেরকে ভাগ করে পূর্ব পাকিস্তানি করে দেওয়া হয়েছিল। তাই আমি মনে করি যারা পলিটিক্যাল গ্রাউন্ড এটা ভাবছেন তারা একটা প্রোপাগান্ডা রটাচ্ছেন। আদৌ এটা কিছু নয়, এটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য, আমাদের বর্তমান জেনারেশনের জন্য একটা রক্ষা কবচ বলে আমি মনে করি। আর যারা যারা আত্মবলিদান দিয়েছেন এই সমস্ত সংগ্রামে, অনেক মানুষ মারা গেছেন, অনেক মানুষ তাদের সংগ্রামে, তাদের সংগ্রাম ছিল ভারতবর্ষে তারা স্বাধীনতা পাবে, ভারতবর্ষে তারা সিটিজেনশিপের মান্যতা পাবে। আজকে সেটা সফল হয়েছে। যদি কেউ পলিটিক্যালি নিতে চায় আমাদের কোনো বক্তব্য নেই, তারা পলিটিক্যালি এটা নিতে পারে। আর বর্তমানে আপনি বললেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবে না করবে, কি করবে না করবে কিছু যায় আসে না, কিন্তু আমি মনে করি সিএ সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারভুক্ত, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্টেশন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ত্তে রয়েছে, এটা স্টেট গভর্নমেন্টের পার্ট নয়। অতএব স্টেট গভর্নমেন্টের এটা নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। মন্ত্রীদের পক্ষ থেকে কবে থেকে আবেদন করার হতে হয়? দেখুন, এখানে আমি সরাসরি বলি আপনাদেরকে, এখানে ট্রেনিং প্রক্রিয়া চলবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে করতে হবে। আমরা জেলায় জেলায় আমাদের যারা মানুষ আছেন, যারা উদ্বাস্তু মানুষ আছেন তাদেরকে জানিয়ে দিয়েছি। তো এটা নিয়ে কোনো সমস্যাই হবে না। সেন্ট্রালের যারা এক্সপার্ট আছেন তারা এসে দরকার পড়ে এটা নিয়ে ট্রেনিং করবেন এবং ট্রেনিং করে মানুষকে বুঝিয়ে দেবেন। এটা নিয়ে কোনো হ্যারাসমেন্ট আপনাদের হতে হবে না। উইদাউট ডকুমেন্টস থাকলে ভালো, না থাকলে নাও ভালো, কোনো ডকুমেন্টসেরও দরকার নেই। আপনারা চলে আসবেন আমাদের কাছে, আমাদেরকে ফোন করবেন, আমরা আবারও বলছি ফোন করবেন, আমরা দিয়ে দেবো। স্টেট গভর্নমেন্টের এখানে কোনো পার্ট নেই। আপনাদের নির্ভয় আপনারা থাকুন। ভারত সরকার আমাদেরকে যে সিএ দিয়েছে, ইমপ্লিমেন্ট করেছে, সেটাতে কোথাও কোনো ক্লজে লেখা নেই যে কারোর স্বাধীনতা, ভারতবর্ষের নাগরিকত্ব হরণ করে নেওয়া হচ্ছে। সেখানে সিটিজেনশিপ দেওয়ার বিধান দেওয়া হয়েছে আমি মনে করি।
কবে থেকে যোগাযোগ মোটামুটি করতে পারবে বলে আপনারা? দেখুন, সদ্য এটা গতকালকে ইমপ্লিমেন্ট হলো। আমরা সার্কুলেশন অবশ্যই করে দিয়ে দেবো সরকারের পক্ষ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও ওই যে আমাদের রয়েছে, পোর্টাল রয়েছে, সেখানেও সার্কুলেশন দিয়ে দেওয়া হবে। ধীরে ধীরে প্রসিডিওর শুরু হবে। প্রসিডিওর শুরু হলে আস্তে আস্তে কালেকশনও শুরু হতে থাকবে। দেখুন, ফর্ম ফিল আপ করাটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ যে যার কাছে কোনো কাগজ নেই সে কী করবে, কোন কাগজ দেবে? সে অ্যাটলিস্ট তো মুখে তার ডিক্লারেশান দেবে, সেলফ ডিক্লারেশানটা দিতে হবে যে আমি বাংলাদেশ থেকে অমুক সালে এসেছিলাম, 2014 সালের আগে আমার এখানে বাড়ি ছিল, এই আমি জাতিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, শিখ, আমি বর্তমানে ভারতবর্ষের এই ঠিকানাতে থাকছি। সো দ্যাটস ইট। আমার মনে হয় এর বেশি কিছু লাগবে না, যাদের কাছে কিছু নেই। লাস্টের সময়সীমা তো দেওয়া হয়েছে আগে, অর্থাৎ 1973 সালের যারা আগে এসছে তাদেরও কি এটা দেওয়া লাগবে? দেখুন, আমি বলি, যারা পাকিস্তান থেকে এসেছেন, পশ্চিম পাকিস্তান, তাদের কিন্তু এটা লাগবে না। কারণ তারা ভারতবর্ষের সিটিজেনশিপ পেয়েছিল। তারপরে যখন বাংলাদেশ নতুন করে বাংলাদেশ হয়, তখন তার সংবিধান পরিবর্তন হয়। সংবিধান পরিবর্তনের ফলে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবরের একটা চুক্তি হয়েছিল যে উভয় দেশের যারা সংখ্যালঘু আছে তারা সেফ থাকবে বাই দি গভর্নেন্স অফ দ্যাট কান্ট্রিজ। তো এখানে আমার মনে হয় যে ওই কারণেই সবচাইতে বেশি জটিলতা তৈরি হয়েছিল। দেখা গেল বাংলাদেশ তৈরি হবার পরে সবচাইতে বেশি এই উৎপীড়ন বেড়েছিল ওখানে, এবং উৎপীড়নের ফলে ভারতবর্ষে এসেছে। তাই সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়ে, কারণ প্রিভিয়াসলি আপনারা দেখেছেন কংগ্রেস গভর্নমেন্ট এটা নিয়ে বারবার নতুন করে সংসদে অ্যামেন্ডমেন্ট করিয়ে এটাকে আরও জটিল থেকে জটিলতর করেছিল। সেই জটিল অবস্থান থেকে আজকে একটা সহজতর স্থানে এনে সেলফ ডিক্লারেশন করলেও এটা কোনো সমস্যা নেই। ডকুমেন্টস থাকলে ডকুমেন্টসও দিতে পারেন, এটাই প্রভিশনে আছে। অ্যাপ্লিকেশন করে জমা করতে হবে, জমা করে প্রসিজিওর হবে, সেটা তো অবশ্যই সরকার ভেরিফিকেশান করবে ব্যক্তিটা কে। তার জন্য তার কাছে তো ডকুমেন্ট চাইছে না, কিন্তু ভেরিফিকেশান তো সরকার করবে লোকটা কে আদৌ। অবশ্যই তাই, অবশ্যই তাই। এটা নিয়ে কোনো ভাববার চিন্তা নেই, এটা নিয়ে ট্রেনিংও হবে। 1971 সালের পর থেকে যারা ভারতে এসেছেন 2000 কাট অফ ডেট অফ 2014 31 ডিসেম্বর। যেহেতু রিলিজিয়াসলি পারসিকিউটেড লোক যারা বাইরের কান্ট্রিগুলোর থেকে ঢুকেছে, সেক্ষেত্রে মাইনরিটি প্রোটেকশনের ব্যাপারটা কি? কারণ অনেকে অ্যালিগেশন দিচ্ছে যে সোসাইটিতে একটা কমিউনাল আনরেস্ট তৈরি হবে এই চালু হওয়ার পরিপ্রেক্ষিতে। আপনারা ভালো করে ব্যাপারটা বুঝুন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানে সিটিজেনশিপ দেওয়ার আইন রয়েছে, সিটিজেনশিপ কারার আইন নেই, বা সেটাকে ছিনিয়ে নেবার আইন নয়। এখানে যে ক্লজগুলো দেওয়া হয়েছিল সেখানে শুধু যারা those who are persecuted from Bangladesh, Pakistan and Afghanistan, they will be getting in future the citizenship. That's it. তো এখানে মাইনরিটি ভাইদের, সংখ্যালঘু ভাইদের কোনোভাবে টেনশন করার দরকারই তো নেই। তাদের তো সিটিজেনশিপ কাটার কোনো প্রশ্নই আসছে না, সে প্রভিশনেই তো নেই সেগুলো। না, একটা সোশ্যাল আনরেস্ট একটা কমিউনাল বেসিসে করা, এটা আপনাদের প্রশ্ন, এটা আমার মনে হয় না এটা হবে। বলছি, ভোটের আগে কেন এটা চালু হলো? একেবারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক মুখে বিরোধী দল বলছে এর পেছনে একটা রাজনীতি। তো বিরোধী দলরা তো বলবেই, তারা বিরোধী দল বলেই বলছে, নতুন কি আছে এটা? হ্যাঁ, এত বছর ধরে আপনারা তো ভালো করে জানেন কোভিড ছিল, আমরা তো সেই প্রথম থেকে বলে এসেছি 2.5 বছর আমরা কোভিডের জন্য সমস্যায় ভুগেছি। যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেল ঠিক তারপরই, ঠিক আছে, জানুয়ারি মাসের থেকেই আপনারা দেখেছেন 2020 সালের মার্চ মাস থেকেই দেখেছেন যে শুরু হয়ে গেল কোভিড। 2.5 বছর গেল। তো সেটা তো এই যে 39 পাতার যে ডিক্লারেশন ক্লজ, বিভিন্ন কিছু তার যে সাংবিধানিক নিয়ম দেওয়া হচ্ছে, এ কি চাইলেই হয়ে গেল? চাইলে আমার হয়ে গেল? ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যময় দেশে তার যে ভৌগোলিক অবস্থান সেটাকে মেনটেন করে তো অ্যাটলিস্ট সেই সিএ ইমপ্লিমেন্টেশনের পেপার তৈরি করতে হবে, নাকি আমি মানুষের ভিতরে উদ্বিগ্নতা তৈরি করে দেবো সেই পেপারের মাধ্যমে? এরকম তো নিশ্চয়ই করবো না। তো অ্যাটলিস্ট তো 1-2 বছর তো লাগে সেটাকে প্রসেস এবং প্রসিজিওর তৈরি করে ইমপ্লিমেন্ট করতে। সো এটা আমার মনে হয় না কোনো ভোটের আগের ম্যাটার, এটা সময় লেগেছে, কারণ এর ভিতর অনেক সূক্ষ্মতার ব্যাপার আছে। কাট অফ ডেটের বাইরে যারা পড়ে যারা 2014 31 ডিসেম্বরের পরে,
সেক্ষেত্রে তাদের স্ট্যাটাসটা কি দাঁড়াবে? না, এটা কোনো কোশ্চেনই আসছে না। আপনারা সংবিধানের বাইরে কথা বলছেন তো। আমরা যেখানে কাট অফ ডেট 31 ডিসেম্বর অফ 2014 দিয়ে দিয়েছি, তার বাইরে আপনারা কেন কথা বলছেন? বলছি যে যেহেতু তারা দে আর এনজয়িং এখন যেটা আছে সেটা নিয়ে বলুন, পরে কি হবে সেটা পরে ভাবা হবে। পরেরটা নিয়ে আমি এখন কি করে বলবো? আজ কি বিজয় উৎসব পালিত হবে? অবশ্যই সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন চ্যানেলেও দেখতে পাচ্ছেন যে মতুয়ারা আজকে আনন্দ করছে সমস্ত জায়গাতে। তাদের যে জয়ডঙ্কা কাশি নিশান নিয়ে বিভিন্ন নমশূদ্র সমাজের থেকে করছে, কিছু রাজবংশী সমাজের থেকে করছে, যারা মোটামুটি বিভিন্ন অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও করছে, যারা ওপার থেকে এসেছে, যারা নিজেদেরকে মনে করে যে আমাদের কাছে ডকুমেন্টারি নেই, ভারত সরকার সেটা দিয়েছে। আর আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় গৃহমন্ত্রীজি। একটা প্রশ্ন আসছে, যেটা মমতা ঠাকুর বারবার করে বলছেন যে এই সিএ হওয়ার পরে মতুয়ারা ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় মমতা ঠাকুর রাজনৈতিক লোভে আজকে বড়মার আন্দোলন, আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের আন্দোলন, গত 75 বছরের আন্দোলনকে আজকে অস্বীকার করছেন। উনি অস্তিত্বকে অস্বীকার করছেন। সেই অস্তিত্বের উপরে দাঁড়িয়ে সেই অস্তিত্বের স্বীকার করছে শুধু রাজনৈতিক প্রলোভনের জন্য। ওই পোস্টটা পাবে বিধায় আজকে মতুয়াদের উনি এই 75 বছরের আন্দোলনকে ডিনাই করছেন। ঠিক আছে, ওনার মতো আহাম্মক এতটা অঞ্চলে দুনিয়ায় মতুয়া সম্প্রদায় একটা খুঁজে পাবেন না। এই যে সিএ ভোটের মুখে লাগু হলো, এতে কি আপনার ভোট যুদ্ধে পার হতে আরো সহযোগিতা? সেটা তো ভোটের রেজাল্টে বোঝা যাবে। মতুয়া সম্প্রদায়ের মানুষ বা উদ্বাস্তু মানুষ কাকে ভোট দেবে সেটা তারা প্রশ্ন করবে, আমরা এটা বলে দেবো না, অবশ্যই দেখতে পাবেন।